প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। আমার পূর্ববর্তী 6টা লেকচার তোমরা অনুসরণ করতেছ এবং বিষয়গুলো মুখস্থ করার চেষ্টা করতেছ। আজকে আমি তোমাদের সামনে রাইট ফর্ম অফ ভার্বের উপর ভিত্তি করে 7 নম্বর শীটটা উপস্থাপন করছি। তোমরা আশা করি এই দুর্যোগের সময় বাসায় থাকবে এবং এগুলো যথারীতি অনুসরণ করবে। আমি এখন গ্রুপ ভিত্তিক সেন্টেন্সগুলো আলোচনা করছি, তোমরা মনোযোগ দিয়ে বারবার শুনবে এবং আয়ত্ত করার চেষ্টা করবে। ঠিক আছে, আমি শুরু করছি। দেখো, তোমরা এই গ্রুপের বাক্যগুলো লক্ষ্য করো। উই ড্যাশ go to complete the work soon. দ্বিতীয় বাক্য, হি ড্যাশ go to catch fish in the river this afternoon. আমরা প্রথম বাক্যের উত্তর হিসাবে লিখেছি আর গোয়িং, দ্বিতীয় বাক্যের উত্তর হিসাবে লিখেছি ইজ গোয়িং। কিন্তু কেন? তোমাদেরকে জানতে হবে বিষয়টি। তোমরা লক্ষ্য রাখবে, যখন ব্র্যাকেটের মধ্যে গো ক্রিয়াটি উল্লেখ থাকে এবং ওই বাক্যের কর্তা কোনো কিছু করার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু সিদ্ধান্ত এখনও বাস্তবায়ন করেনি, দ্যাট মিন্স দি প্ল্যান হ্যাজ নট ইয়েট বিন ম্যাটেরিয়ালাইজড, অর্থাৎ পরিকল্পনার বাস্তবায়ন এখনও ঘটেনি কিন্তু পরিকল্পনা নিয়েছে কিছু করার। এই ক্ষেত্রে ব্র্যাকেটে গো ক্রিয়াটি উল্লেখ থাকলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মে বাক্যটিকে সমাপ্ত করে থাকি। সেই কারণেই আমাদের প্রথম বাক্যের উত্তর হিসাবে এসেছে উই আর গোয়িং টু কমপ্লিট দি ওয়ার্ক সুন। আমরা শীঘ্রই কাজটি শেষ করতে যাচ্ছি, অর্থাৎ কাজটি শেষ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, শেষ এখনও করিনি। দ্বিতীয় বাক্যে অনুরূপভাবে খেয়াল করো, হি ড্যাশ গো টু ক্যাচ ফিশ ইন দ্য রিভার দিস আফটারনুন, অর্থাৎ আজ বিকালে সে নদীতে মাছ ধরার সিদ্ধান্ত নিয়েছে, এখনও সে মাছ ধরতে যায়নি, করার প্ল্যান গ্রহণ করেছে, কাজ এখনও করেনি। এমন বাক্যের ক্ষেত্রে আগেই বলেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মটি অনুসরণ করতে হয়। সেই কারণে উত্তর হিসাবে আসছে হি ইজ গোয়িং টু ক্যাচ ফিশ ইন দ্য রিভার দিস আফটারনুন। এ গ্রুপে আজকে আমি নানান ধরনের বাক্য নিয়ে আলোচনা করেছি, যেগুলো থাকলে মাঝে মাঝে থাকেও কিভাবে করতে হয় সেটি শেখানোর জন্য। 3 নম্বর বাক্য দেখো, ইল নিউজ ড্যাশ রান ফাস্ট। 4 নম্বর বাক্য দেখো, ভেজিটেবলস ড্যাশ বি নিডেড ফর হেলথ। ম্যাথমেটিক্স ড্যাশ বি মাই ফেভারিট সাবজেক্ট। measles dash take a long time to get over. এখন আমি 3 থেকে 6 নম্বর বাক্যগুলো ব্যাখ্যা করছি। আমরা প্রথম বাক্যের উত্তর হিসাবে লিখেছি রানস, 4 নম্বর বাক্যের উত্তর হিসাবে লিখেছি ইজ, 5 নম্বর বাক্যের উত্তর হিসাবে আমরা ইজ লিখেছি, 6 নম্বর বাক্যের ক্ষেত্রে আমরা উত্তর হিসাবে টেকের সাথে এস যোগ করেছি। কিন্তু কেন? প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা প্রায়ই ভুল করে থাকো। তোমরা মনে করো নিউজ প্লুরাল আছে, কাজেই সাবজেক্ট প্লুরাল হলে ভার্বের সাথে এস বা ইয়া যোগ হবে না। ভেজিটেবলস তোমাদের কাছে প্লুরাল মনে হয়, ম্যাথমেটিক্স প্লুরাল মনে হয়, মিজলস হাম রোগ যেটাকে বলা হয়, এই যে শব্দগুলো বা একটা সাবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করেছি, ইল নিউজ, ভেজিটেবলস, ম্যাথমেটিক্স, মিজলস। এখন তোমাদেরকে আমি বলতে চাই কতগুলো শব্দ আছে অ্যাপারেন্টলি তাদেরকে প্লুরাল মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি এই শব্দগুলো প্লুরাল হিসাবে সাবজেক্ট হিসাবে ব্যবহার হয় না, প্লুরাল সাবজেক্ট হিসাবে ব্যবহার হয় না। এগুলোকে থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে
বিবেচনা করা হয়ে থাকে। এই কারণে দেখো ইল নিউজ রানস ফাস্ট, অর্থাৎ খারাপ সংবাদ দ্রুত ছড়ায়, বাংলা করলে দাঁড়ায় ভেজিটেবলস ইজ নিডেড ফর হেলথ, শাকসবজি স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়। এখন শব্দটি প্লুরাল মনে হচ্ছে, কিন্তু বাস্তবে এটা সিঙ্গুলার হিসেবে ট্রিটেড হয়, কাজেই উত্তর হিসেবে ইজ এসেছে। 5 নম্বর বাক্য দেখো, ম্যাথমেটিক্স ড্যাশ বি হিজ ফেভারিট সাবজেক্ট, অঙ্ক তার প্রিয় সাবজেক্ট। এখন ম্যাথমেটিক্স প্লুরাল মনে হলে কী হবে, বাস্তবে তো সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ট্রিটেড হয়, কাজেই উত্তর হবে ইজ। মিজলস টেকস এ লং টাইম টু গেট ওভার, হামরোগ সারতে সময় নেয়। এখন মিজলস থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে বিবেচিত হয়েছে, যেহেতু এগুলো থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে বিবেচিত হয়েছে, কথা সত্য, কাজেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়মে আমরা করেছি, ক্রিয়ার সাথে টেকের সাথে এস যোগ করেছি। আশা করি তোমরা জিনিসগুলো বুঝেছ। না বুঝলে বারবার কথাগুলো রিপিটেশন হবে, তোমরা বারবার দেখবে আর বুঝে ফেলবে আশা করি। এখন আসো আমরা বি গ্রুপে প্রবেশ করি। বি গ্রুপের বাক্যগুলো আমি পড়ে শোনাচ্ছি প্রথম, তোমরা মনোযোগ দিয়ে শোনো। প্রথম বাক্য, উই ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ড্যাশ ডু ওয়েল ইন দি এক্সাম, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট। এই কানেক্টর বা ফ্রেজগুলো যখন বাক্যের মাঝখানে বসে তখন প্রথম অংশের দিকে খেয়াল রাখবে, যদি প্রথম অংশে প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পরবর্তী অংশে সাবজেক্টের পরে ক্যান যোগে ভিওয়ান লিখতে হয়। অনেক বইয়ে মেয়েও লেখা আছে, কিন্তু তোমরা নিজেরা কখনো মেয়ে শব্দটি ব্যবহার করবে না, কারণ মেয়ে আর ক্যানের ভিতর একটা বিরাট পার্থক্য রয়ে গেছে। মেয়ে লিখলে অনেক টিচার কেটে দিতে পারে, কাজে আমরা ওই দিকে যাব না। তোমরা মনে রাখবে যে মেয়ে এবং ক্যান দুটার মধ্যে একটা ডিফারেন্স আছে। ক্যান এনশিওর করে কোনো কিছু, অর্থাৎ নিশ্চিত করে কোনো কিছু, আর মেয়ে হতেও পারে নাও হতে পারে, এই অর্থে ব্যবহার হয়। তা আমরা যখন কঠোর পরিশ্রম করি তখন আমাদের পরীক্ষায় সফলতাকে এনশিওর করার জন্যই করি। কাজে আমরা যদি লিখতাম উত্তর হিসাবে উই মে ডু ওয়েল ইন দ্য এক্সাম, তাহলে অনেক টিচারে আছে কেটে দিত। কিন্তু আমরা যদি ক্যান ব্যবহার করে লিখি উত্তর, ক্যান ডু এখানে উত্তর হিসাবে, তাহলে কেউ এটা কেটে দিবে না। এটি তোমরা খেয়াল রাখবে। তো আরেকবার বলছি, সো ড্যাটের আগে প্রেজেন্ট টেন্স, পরে ক্যান প্লাস ভি1 ব্যবহার করবে। আর সো ড্যাটের আগে যদি পাস্ট টেন্স উল্লেখ থাকে তাহলে পরবর্তী অংশে সাবজেক্টের পরে কুড প্লাস ভি1 ব্যবহার করবে। অনেক বই হয়তো মাইট প্লাস ভি1 আছে, কিন্তু তোমরা মাইট ব্যবহার করবে না। আমি আগেই বলেছি ক্যান এবং মেয়ের মধ্যে অনেক পার্থক্য। যা হোক, ক্লাসে আমি বলেছি, ব্যাখ্যা করেছি, এখন তোমাদেরকে আবারও বলছি। পরবর্তী বাক্য দেখো, দি বয় ট্রাইড বেস্ট, বালকটি সাধ্যমতো চেষ্টা করেছিল, সো দ্যাট হি ড্যাশ গেট দি ফার্স্ট প্রাইজ, বালকটি সাধ্যমতো চেষ্টা করেছিল যাহাতে সে প্রথম পুরস্কারটি পেতে পারত বা পেত। এখন সো দ্যাটের আগের অংশে দেখো পাস্ট টেন্স আছে, ট্রাইয়ের পাস্ট ফর্ম ট্রাইড, বিধায় পরবর্তী অংশে সাবজেক্টের উপর কুড প্লাস ভি1 ব্যবহার করা হয়েছে। আমি আগেই বলে নিয়েছি আজকের বাক্যগুলো বিক্ষিপ্ত, নানান ধরনের বাক্য, নানান প্রসঙ্গ এবং এগুলো থাকে। 3 নম্বর বাক্য দেখো, ইট ইজ হাই টাইম উই ড্যাশ লার্ন ইংলিশ। প্রিয় ছাত্রছাত্রীরা, ইট ইজ হাই টাইম বক্সের ভিতরে ফ্রেজ হিসাবে ব্যবহার হয়, সো দ্যাট টু বক্সের ভিতরে ফ্রেজ হিসাবে 3 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করে থাকি। সেই ক্ষেত্রেও তোমাদের অনেক উপকার হবে এই রাইট ফর্ম ভার্বের নিয়মগুলো অনুসরণ করলে। প্রিয় ছাত্রছাত্রীরা, ইট ইজ হাই টাইম এই ফ্রেজটির অর্থ হচ্ছে কোনো কিছু করার উপযুক্ত সময় ইতিমধ্যে অনেকখানি পার হয়ে গেছে, অর্থাৎ এই কাজটি আগে করলে ভালো হতো, কিন্তু তখন সেটি করা হয়নি। তারপরও এখনও কিছুটা সুযোগ রয়ে গেছে, এই সুযোগটি কাজে লাগালেও সফলতার মুখ দেখা যেতে পারে সফলতা। যেমন ইট ইজ হাই টাইম উই ড্যাশ লার্ন ইংলিশ, অর্থাৎ আমরা আগে ইংরেজি না শিখে অনেক ভুল করেছি, সময় নষ্ট করেছি, সময় ক্ষেপণ করেছি,
তারপরও আমাদের হাতে এখনও সুযোগ রয়ে গেছে ইংরেজি শেখার। এই অর্থে এই ফ্রেজটি ব্যবহার হয়। আর ইট ইজ হাই টাইমের পরপরই সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার হয়। কাজেই উত্তর হিসেবে আমরা লিখেছি লার্নড। আমি আবার বলছি, আমি পূর্ববর্তী লেকচারে বলেছিলাম তোমরা অনেক সময় লার্নের পাস্ট ফর্ম লেখো ইডি যোগ করে, পিপি ফর্ম ইডি যোগ করো। এটি এখন গ্রহণযোগ্য নয়। ওটাকে ইংরেজিতে এখন বলা হয় লার্নেড। লার্নেড মানে শিক্ষিত। ওই শব্দটি অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়। কাজেই কখনোই ইডি যোগ করে পাস্ট ফর্ম পিপি ফর্ম করবে না। অনেকেই আছে কেটে দিবেন আমারই মতো। কাজে আমি মনে করি যদি এখানে লার্নড ব্যবহার করি কেউ কেটে দিবে না। যা হোক, তোমাদেরকে আগে বলেছি ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস V2, কাজেই লার্নের পাস্ট ফর্ম লার্নড। আবার 6 নম্বর বাক্যে এসে দেখো ইট ইজ হাই টাইম ফর দেম ড্যাশ ব্র্যাকেটে গিভ, তারপর আছে আপ স্মোকিং। অর্থাৎ এখনই উৎকৃষ্ট সময় তাদের জন্য ধূমপান পরিহার করার। অর্থাৎ আরও আগে ধূমপান পরিহার করলে তাদের জন্য ভালো হতো, কিন্তু সেই কাজটি তখন তারা করেনি। তবে এখনও সুযোগ রয়েছে এই অভ্যাস ছেড়ে দেওয়া। অর্থাৎ ইট ইজ হাই টাইমের পরে যদি ফর যোগে অবজেক্ট উল্লেখ থাকে, খুব লক্ষ্য রাখবে, ইট ইজ হাই টাইমের পরে যদি ফর যোগে অবজেক্ট উল্লেখ থাকে তাহলে উত্তর হিসাবে আর V2 হবে না, তখন হবে 2 + V1। কাজেই এর উত্তর হিসাবে আসতেছে টু গিভ আপ স্মোকিং। টু গিভ এখানে উত্তর। এবার 6 নম্বর বাক্য, 5 নম্বর বাক্য দেখো, দেন হি ড্যাশ ব্র্যাকেটে নট হ্যাভ ইনাফ টাইম টু ডু দি ওয়ার্ক। আমি আবার পড়ে শোনাচ্ছি, দেন হি ড্যাশ ব্র্যাকেটে নট হ্যাভ ইনাফ টাইম টু ডু দি ওয়ার্ক। প্রিয় ছাত্রছাত্রীরা, দেন শব্দটির মানে তখন, তাহলে, তারপর। এই 3 অর্থে দেন শব্দটি কানেক্টর হিসেবে আমরা ব্যবহার করে থাকি। আবারও শোনো, তখন, তাহলে, তারপর। তো এখন খেয়াল রাখো, ব্র্যাকেটে যদি নট যোগে হ্যাভ বা হ্যাজ উল্লেখ থাকে আর বাক্যটি অতীত বোঝায়, তাহলে আমরা ওই নট হ্যাভের পরিবর্তে ডিড নট হ্যাভ উত্তর হিসাবে লিখি। কাজেই এই বাক্যের উত্তর হিসেবে আসতেছে দেন হি ডিড নট হ্যাভ ইনাফ টাইম টু ডু দ্য ওয়ার্ক। তখন তার হাতে সময় ছিল না পর্যাপ্ত, কাজটি করার মতো পর্যাপ্ত সময় ছিল না তার। 6 নম্বর বাক্য লক্ষ্য করো মনোযোগ সহকারে, শি ড্যাশ নট হ্যাভ এনি বিলিফ ইন গোস্ট। শি ড্যাশ নট হ্যাভ এনি বিলিফ ইন গোস্ট। এখন দেখো GHOST গোস্ট, তোমরা ঘ উচ্চারণ করো, এটা গ উচ্চারণ হয়। গোস্ট ভূত যারে বলো, তার ভূতে কোনো বিশ্বাস নেই, বাংলা করলে দাঁড়ায়। তো এখন ব্র্যাকেটে এখানেও নট যোগে হ্যাভ আছে। তো খেয়াল রাখবে, নট যোগে হ্যাভ যদি থাকে আর অতীত বোঝায় তখন উত্তর হিসাবে ডিড নট হ্যাভ। আর যদি বাক্যটি বর্তমান কেন্দ্রিক হয় তাহলে সাবজেক্ট হিসাবে ডু নট হ্যাভ অথবা ডাজ নট হ্যাভ হয়। যেমন এই ব্যক্তির উত্তর হিসাবে শি থার্ড পারসন সিঙ্গুলার, কাজে এই উত্তর হিসাবে আসছে ডাজ নট হ্যাভ। আর বিলিভ ইন, স্রষ্টা বা কোনো কিছুতে বিশ্বাসের ক্ষেত্রে আমরা বিলিফের পরে ইন ব্যবহার করি, আর ব্যক্তি মানুষের উপরে অন বা আপন ব্যবহার করি। কাজেই একটি প্রিপোজিশনে শেখা গেল। যা হোক, আমরা আমাদের এই বাক্যগুলো বারবার অনুশীলন করব। আরেকটু বলতে চাই, প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা খুব মনোযোগের সাথে খেয়াল করো। আমরা যখন ফার্স্ট পেপারের উইথগুলো উইদাউটগুলো নিয়ে কাজ করি তখন আমাদের নানামুখী গ্রামেটিক্যাল জ্ঞান আমার প্রয়োজন হয় আমাদের। তো তোমরা খেয়াল রাখবে, ডু নট হ্যাভ, ডাজ নট হ্যাভ, ডিড নট হ্যাভ, এদের পরে সর্বদাই নাউন হয়। এটিও খেয়াল করো, এই যেখানে টাইম নাউন হিসেবে আসছে, এই যে এখানে বিলিফ নাউন হিসেবে আসছে, এটিও আমরা শেখার চেষ্টা করব। পাশাপাশি আমরা অনেক কিছুই আলোচনা করলাম, আশা করি বারবার অনুশীলন করবে। আমি আমার পরবর্তী লেকচার দিব কমপ্লিটিং সেন্টেন্সকে ঘিরে, অর্থাৎ আমার 8 নম্বর লেকচার শিট হবে কমপ্লিটিং সেন্টেন্সেস। আশা করি সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, গৃহে থাকবে,
পড়াশোনা পাশাপাশি চালিয়ে যাবে। ওকে, সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।